প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো। দীর্ঘদিন পার হয়ে গেল, আমরা এখনও কলেজে যেতে পারিনি, তোমাদের সাথে দেখা করতে পারিনি। তোমরাও এই দুর্যোগকালীন সময় শারীরিক মানসিকভাবে বাধাগ্রস্ত হচ্ছ। আসলে প্রাকৃতিক দুর্যোগ উপর কারো হাত থাকে না, মানুষ খুব অসহায় হয়ে পড়ে। তারপরেও আমাদের থেমে গেলে চলবে না। আমাদের কলেজ সম্প্রতি অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করেছে, আর এই অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজ আমি তোমাদের সাথে অনলাইন ক্লাস নিয়ে হাজির হলাম। আমি তোমাদের আজ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র ক্লাস নিব। সাথে আছি ফাহমিদা রহমান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সফর আলী কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কোনো কিছুতেই ভয় পাবে না। তোমরা তোমাদের অবস্থানে থেকে যার যতটুকু কর্তব্য সেটাই পালন করা উচিত। আমরা আমাদের কর্তব্য পালন করার জন্য সচেষ্ট। তোমরাও শিক্ষার্থী হিসেবে তোমাদের স্থান কাল পাত্র বেঁধে যেটা করা উচিত সেটাই করবে। আসো মূল ক্লাসে যাওয়া যায়। আজ আমরা বলেছি যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র থেকে যেটা পড়ব সেটা সর্বপ্রথম ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে আমরা আলোচনা করব। আসো আজ আমি তোমাদের সাথে যা যা আলোচনা করব তা একটু সারসংক্ষেপ দেখে নিই। আজ আমরা তোমাদের সাথে ব্যবস্থাপনার ধারণা, কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। এখানে প্রথমেই আমরা যে যে বিষয়গুলো দেখতে পারবো সেগুলো হচ্ছে ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার গুরুত্ব, ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ সম্পর্কে জানব, এবং আজ আমি আরও আলোচনা করব হচ্ছে ব্যবস্থাপনার কার্যগুলি সম্পর্কে। তোমরা ব্যবস্থাপনার যে বিষয়গুলো এর মাঝে মোটামুটি পেয়ে যাবে। এই অধ্যায়ে যে যে বিষয়গুলো আছে এর মাঝে এগুলোই প্রথমে আলোচনার মুখ্য বিষয়। আসো আমরা ওয়ান বাই ওয়ান আমরা জেনে নেব। প্রথমেই আমরা ব্যবস্থাপনা ধারণা দিয়ে শুরু করব। ব্যবস্থাপনা কি? আসো ব্যবস্থাপনা শব্দটি কোথা থেকে আসলো সে সম্পর্কে জানি। ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ, যা টু হ্যান্ডেল এর সমার্থক। এই টু হ্যান্ডেল কথাটা যদি আমরা শাব্দিক করি সেটা হচ্ছে পরিচালনা করা। এখন এই যে আমরা বলছি যে পরিচালনা করা, পরিচালনা বা চালনা করা, ম্যানেজমেন্ট শব্দটি আসলে অনেক অর্থ ধারণ করে, কিন্তু প্রধানত সেটা আমরা পরিচালনায় বুঝাই। সাধারণ অর্থে আমরা ব্যবস্থাপনা বলতে যেটা বুঝি, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহার হচ্ছে ব্যবস্থাপনা। এখন এই যে একটা প্রতিষ্ঠানে একটা লক্ষ্য অর্জন করতে হলে বিভিন্ন উপায় উপকরণ সমাবেশ ঘটে। এইসব উপায় উপকরণের সঠিকভাবে ব্যবহারের সকল প্রকারের প্রচেষ্টা কার্যগুলির সামগ্রী হচ্ছে ব্যবস্থাপনা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই ব্যবস্থাপনা কথাটা আরেকটু এলাবোরেটভাবে তোমাদের সামনে তুলে ধরতে চাই। আসো দেখি যে ব্যবস্থাপনাটা কিভাবে উদাহরণের মাঝে তোমাদেরকে আমি তুলে ধরি। যেমন ধরো, জনাব শফিক সাহেব প্রথমে একটি ছোট ব্যবসা স্থাপন করেছিলেন। ছোট ব্যবসা থেকে আস্তে আস্তে তিনি ব্যবসাটা বড় করতে লাগলেন এবং
তিনি ব্যবসায়ের প্রয়োজনে, প্রাতিষ্ঠানিক প্রয়োজনে তিনি কি করলেন, প্রতিষ্ঠানের কার্যাবলীগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেন। জনবলের পাশাপাশি এসব জনবলকে কতটুকু মানে কে কোন দিকে পারদর্শী তাকে সেইভাবে নিয়োজিত করেন। এরপর তিনি প্রয়োজনে এসব জনশক্তিকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। কোথায় কতটুকু মূলধন বা কতটুকু শ্রম দেওয়া হবে সেই ব্যাপারেও তিনি উদ্যোগ গ্রহণ করেন। এরপর যেটা হয় যে উনি এইসব জনশক্তিকে প্রয়োজন অনুসারে, প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে বিভিন্ন সময় পরামর্শ দান করছেন, ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে এবং সেই ভুলগুলো কিভাবে সমাধান করা যায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। এরপর বিভিন্ন, যেহেতু তার প্রতিষ্ঠানটা দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, তাই বিভাগ অনুযায়ী প্রত্যেকটি বিভাগের সাথে কিভাবে সঠিকভাবে যোগাযোগ করা হয় সে ব্যবস্থাও করলেন এবং ফলশ্রুতিতে তার সার্বিক তত্ত্বাবধানে ব্যবসাটা সফলতা অর্জন করে। এই যে তিনি এই তার ব্যবসায়টাকে এত বড় পরিসরে নিয়ে আসা এবং ধীরে ধীরে সাফল্যতা অর্জন করেছেন বিভিন্ন কলা কৌশল পদ্ধতি ব্যবহার করে। আর এই যে সামগ্রিকভাবে তিনি যেই কাজগুলো করেছেন সেগুলো সবই ব্যবস্থাপনার আওতাভুক্ত। মানে শর্ট কথায় আমরা ছোট কথায় বলতে পারি যে এটা একটা, উনি যা করেছেন সবই ব্যবস্থাপনা। আসলে ব্যবস্থাপনাটা আমরা নিজেদের পারিবারিক জীবনেও করে থাকি। সেটা কিভাবে, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এবং একদম ঘুমানোর আগ পর্যন্ত আমরা কোনো না কোনোভাবে ব্যবস্থাপনার সাথে জড়িত। আমরা সকালে উঠে ভাবছি কে কি করব, কখন করব বা কোথায় যাব। তোমরাও হয়তো কলেজে আসার সময় ভাবো যে কি করবে, কতটুকু কি করবে, আজ কোন ক্লাস হবে, কি ধরনের বই নেবে। এই যে তোমরা পরিকল্পনা করছো, পরিকল্পনা মাফিক কাজগুলো করছো, এগুলো সবই ব্যবস্থাপনার মধ্যে পড়ে। তো আমাদের বাস্তব জীবনের কথা চিন্তা করলে ব্যবস্থাপনা আমাদের চারপাশেই ঘিরে আছে। ব্যবস্থাপনা দক্ষ ব্যবস্থাপনা ছাড়া আমাদের কোনো কিছুতেই সাফল্যতা অর্জন করা সম্ভব নয়। তো আশা করি তোমরা ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক ধারণা পেয়েছো। এরপরেও তোমরা বই খুলে তোমরা একটু দেখলেই তোমরা ব্যবস্থাপনা সম্পর্কে একেবারে স্বয়ংসম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে একটু আমি বলে নিচ্ছি, তোমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা মোহাম্মদ তোমরা অনেকেই বইয়ের জন্য বলছো, বইয়ের নাম চাচ্ছ। আসলে আমার কাছে যেই বইটা ভালো লাগে আমি সেটাই পড়াই। তো তোমরা মোহাম্মদ খালিকুজ্জামান স্যারের বইটা আছে দি যমুনা পাবলিক, সেটা দেখতে পারো। এরপরও তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমাদের দেখে নিতে পারো। শিক্ষার্থীরা আসো, আমরা ব্যবস্থাপনা যে গুরুত্ব, কী কী ক্ষেত্রে ব্যবস্থাপনাটা আমাদেরকে কিভাবে আমাদেরকে উপকৃত করছে, কিভাবে আমরা এটা দিয়ে সাফল্য অর্জন করতে পারি, সেই বিষয়ে আমরা জানব। আসো ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা যাক। ব্যবস্থাপনার গুরুত্ব, এখন এই যে আমরা বললাম যে আমাদের সকল ক্ষেত্রেই কিন্তু সংঘবদ্ধ মানব জীবনে ব্যবস্থাপনা কি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ব্যবস্থাপনা কেউ প্রাতিষ্ঠানিকভাবে জানে যে এটা ব্যবস্থাপনা, আবার অনেকে জানে না, কিন্তু আমরা কোনো না কোনোভাবে মনের অজান্তেই আমরা ব্যবস্থাপনা করে আসছি। তাই ব্যবস্থাপনার গুরুত্ব আমি মনে করি ব্যক্তি জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। আসো আমরা ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে একটু
আলোকপাত করে আসি। এখন এই যে ব্যবস্থাপনাটা, যে কোনো সংঘবদ্ধ প্রচেষ্টায় ব্যবস্থাপনা অত্যন্ত মানে কি বলবো, কার্যকরী ও শক্তিশালী উপাদান। এক্ষেত্রে আমরা ব্যবস্থাপনার যে গুরুত্ব, যখন পয়েন্টগুলো দেখব তখন এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আসো, ব্যবস্থাপনার গুরুত্বের মধ্যে যেটা আছে, উপকরণাদির সুষ্ঠু ব্যবহার। উপকরণাদির সুষ্ঠু ব্যবহার, এই কথাটা আমি কি মানে বুঝতে পারছি যে আমাদের একটা প্রতিষ্ঠানে বা একটা সংগঠনে আমাদের বিভিন্ন ধরনের উপায় উপকরণ প্রয়োজন হয়, যেমন ভূমি, শ্রম, মূলধন, তাই না? এইসব উপায় উপকরণ কতটুকু, কিভাবে, আমরা কি পরিমাণে ব্যবহার করে আমরা মানে সর্বোৎকৃষ্ট বা সবচেয়ে বেশি সাফল্য অর্জন করতে পারবো বা সফলতা অর্জন করতে পারবো, সেটা আমাদেরকে ব্যবস্থাপনা পথ দেখিয়ে দেয়। তো এই যে উপায় উপকরণগুলোর সুষ্ঠু ব্যবহার আমরা তখনই করতে পারবো যখন নাকি আমরা ব্যবস্থাপনা সম্পর্কে জানবো। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে দক্ষতা বৃদ্ধিতে ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ব্যবস্থাপনার যখন পরিপূর্ণভাবে আরও মানে অগ্রসর হব, তখন ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সম্পর্কে জানব এবং ব্যবস্থাপনা কীভাবে দক্ষতা বৃদ্ধি করে সেটাও আমরা জানব। তো সাধারণত দক্ষতা হলো কতটা কম খরচে, কম সময়ে এবং কম শ্রমের মাধ্যমে, মানে যথাযথ স্বল্প মূলধনে এবং কম মানে শ্রম দিয়ে কতটা বেশি মানে কাজ করা যায় বা ফল পাওয়া যায়, তার একটা প্রয়াস। সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারো কিন্তু দক্ষতা হিসেবে গণ্য। তো ব্যবস্থাপনা সম্পর্কে জানলে আমরা কীভাবে প্রাতিষ্ঠানিক পর্যায়ে দক্ষতা বৃদ্ধি করতে পারবো, আমরা সে বিষয়ে জানতে পারবো। আসো, এরপর জেনে নিই যে ব্যবস্থাপনার শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কিভাবে শেখায়। ব্যবস্থাপনা আমরা যখন জানব, ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক, শ্রমিক, কর্মচারী এদের মধ্যে একটা সুসম্পর্ক সৃষ্টি হয়। প্রত্যেকটা কাজের একটা ধারাবাহিক অবস্থা সৃষ্টি হয়, আর এসব ধারাবাহিকতা তখনই প্রতিষ্ঠিত হবে যখন ব্যবস্থাপনা সঠিকভাবে হবে। আর ব্যবস্থাপনা যিনি করেন তাকে কিন্তু ব্যবস্থাপক বলে। আর ব্যবস্থাপক বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠানের জন্য শৃঙ্খলা প্রতিষ্ঠায় কি অগ্রণী ভূমিকা পালন করে। এই শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যবস্থাপনা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আরেকটি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উত্তম সম্পর্ক কি প্রতিষ্ঠা। আমরা আগেই বলেছি বৃহদায়তন প্রতিষ্ঠানে কি হয়, যে বিভিন্ন বিভাগ থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। এই যে বিভিন্ন ডিপার্টমেন্টের মাঝে যদি যোগসূত্রটা এবং যদি আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো না হয়, তাহলে কিন্তু আমাদের ব্যবস্থাপনা কার্যবলীটা সঠিক হবে না। এখন যেই কথাটা আমি বলছিলাম, উত্তম সম্পর্কটা ব্যবস্থাপনার মাঝেই বা মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব। এখন আমি বলছি যে বিভিন্ন বিভাগে যখন নিয়মিতভাবে কি যোগাযোগ সম্পাদন হবে, তখনই কিন্তু উত্তম সম্পর্ক বিদ্যমান থাকবে। যোগাযোগ সম্পর্কটা উপর থেকে পর্যায়ক্রমে নিচের দিকের শ্রমিকদের আসতে পারে, আবার আমরা যখন ব্যবস্থাপনা মানে পর্যায় দেখব, যে উপর থেকে আমাদের যে কি বলবো আদেশ বা অর্ডার বলি, সেটা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসে, আবার নিচের থেকে জবাবদিহিটা উপরের দিকে যাচ্ছি। এগুলো কিন্তু সব কিছুই আমাদের সম্ভব একমাত্র সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে। তো আমরা বলতে পারি উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা হয় কি ব্যবস্থাপনার মাধ্যমে।
সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা যেমন অনলাইন ক্লাসের সাথে ইউজ টু নাও, আসলে আমরাও হঠাৎ করে মানে ভালো ফিডব্যাক দিতে পারছি কিনা জানি না, কিন্তু ক্লাসে যেমন তোমাদেরকে দেখে ক্লাস নেওয়ার একটা অন্যরকম আনন্দ, যে তোমাদের সাথে কিছু বলছি, তোমরা কিছু বলছো। আর অনলাইন ক্লাসে তো আমি একাই বলে যাচ্ছি, তোমাদের মানে সাথে যে কথা বলবো, আমাদের যে শেয়ারিংটা আমরা সেটা পাচ্ছি না। তো আশা করছি তোমরা কিছুটা হলো উপকৃত হবে। আসো আবার আরও কিছু পয়েন্ট দেখে নিই ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে। এরপরে আসো দেখি কি আছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখবে যে ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে অংশে লোকের প্রয়োজন হয় বা কাজের সুযোগ সৃষ্টি হয়। যখন উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, বিজ্ঞাপন বিভাগ, এই যে বিভাগগুলো, এগুলো সৃষ্টি হয়। আর এগুলো সৃষ্টির সাথে সাথে আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ব্যবস্থাপনা যদি সঠিকভাবে করা হয়, নিয়মিতভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি মানে কি? বেকারত্ব হ্রাস হবে। বেকারত্ব হ্রাস হলে কি? আমাদের আয় বৃদ্ধি পাবে। আর আয় বৃদ্ধি পেলেই আমাদের সামগ্রিকভাবে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। তাহলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বলতে সুযোগ আমাদের ব্যবস্থাপনা কিন্তু করে দিচ্ছে। আসো আমরা সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হলো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বলতে মানুষকে কাজে লাগানোর মতো নতুন নতুন ক্ষেত্র সৃষ্টিকে বোঝায়। উত্তম ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়। আশা করি বুঝতে পেরেছ। যাক, আজ আর এটা নিয়ে না বলি, তোমরা একটু পড়ে নিলে ইনশাল্লাহ বুঝে যাবে। আসো এরপরে যেটা আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যবস্থাপনার বিভিন্ন উপাদান। ব্যবস্থাপনার বিভিন্ন উপাদান বলতে ব্যবস্থাপনা কার্য সম্পাদনের প্রয়োজন হয় এমন বস্তু বা সম্পদকে বলে থাকে। অর্থাৎ ব্যবস্থাপনা কার্য সম্পাদনে প্রয়োজনীয় লাগে এমন বস্তু বা সম্পদ বা সেবা ব্যবস্থাপনার উপকরণ। ব্যবস্থাপনা হলো উপকরণাদির কার্যকর ব্যবহার। এখন এই যে উপকরণ যদি সঠিকভাবে কার্যকরভাবে ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানো বা সাফল্য অর্জন করার সাথে সম্পৃক্ত হয়ে থাকে। এখন আমরা ব্যবস্থাপনার উপকরণগুলো আমরা জানব। টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন আমাদের কি বলছে? 6M এর কথা বলেছে। ব্যবস্থাপনার উপকরণকে 6M বলেছে। কে বলেছে? টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন। এই যে ফ্র্যাঙ্কলিন 6M বলেছে ব্যবস্থাপনার উপায়, এর কারণ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড এম দিয়ে। লাইক এস ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন, মানি, মার্কেট অ্যান্ড মেথড। এই ব্যবস্থাপনার 6M যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা প্রত্যেকটা স্টেপেই দেখতে পারবো। এই প্রত্যেকটা উপাদান ব্যবস্থাপনার অত্যাবশ্যকীয় উপাদান। এই উপাদানগুলো ছাড়া ব্যবস্থাপনা চিন্তাই করা যায় না। তো আসো আমরা মানুষ সম্পর্কে আলোচনা করি। ম্যান। ব্যবস্থাপনার উপকরণের অন্যতম উপাদান হচ্ছে এই মানুষ। মানুষ হলো সৃষ্টির সেরা জীব। স্রষ্টা সৃষ্টির সকল বস্তুগত উপকরণকে মানুষের কল্যাণকর করে সৃষ্টি করেছেন, যা মানুষ উদ্দেশ্য অর্জনে ব্যবহার করে।
মানব সম্পদের কার্যকর ব্যবহার সম্ভব হলে আপনি প্রতিষ্ঠানে নিয়োজিত অন্যান্য বস্তুগত উপকরণের কার্যকর ব্যবহার করা সম্ভব হয়। তো মানুষ আমরা বলবো যে ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উপকরণ। এই যে আমরা বলছি যে ব্যবস্থাপনা আর যিনি ব্যবস্থাপনা করেন ব্যবস্থাপক, এই ব্যবস্থাপক একজন কিন্তু মানুষ। আসো এরপরে যেটা আছে সেটা হলো ম্যাটেরিয়াল। আমরা প্রতিষ্ঠানে যে কোনো ধরনের সেবাই দেই না কেন, পণ্যই উৎপাদন করি না কেন, তার জন্য আমাদের মালামালের প্রয়োজন হয়। এর জন্য হতে পারে কি প্রতিষ্ঠানে ব্যবহৃত কাঁচামাল হতে পারে, সেবা দানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে হলেও কিন্তু বিভিন্ন ধরনের কাঁচামালের প্রয়োজন হয়। তো আমাদের ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে মালামাল। এরপর আরেকটা মেশিন বা যন্ত্রপাতি। কোনো কাজ বর্তমান আধুনিক যুগ আধুনিক যন্ত্রপাতি ছাড়া চিন্তাই করা যায় না। যত আধুনিক যন্ত্রপাতি হবে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেবাগত প্রতিষ্ঠান হলে সেবাও বৃদ্ধি পাবে। তো প্রয়োজনীয় দ্রব্য ও সেবা উৎপাদনের হাতিয়ারকে যন্ত্রপাতি বলে। ব্যবস্থার মূল উপকরণের মধ্যে যন্ত্রপাতি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা আমরা কি জানলাম? 6M এর ম্যান, মেটেরিয়ালস, মেশিন সম্পর্কে জানলাম। এখন জানব মানি, অর্থ। অর্থ বলতে ধন, সম্পত্তি ও বিত্তকে বোঝায়। অর্থনীতির ভাষায় বিনিময়ের মাধ্যমকে অর্থ বলে। সাধারণভাবে যেটা আমরা জানি, কেন্দ্রীয় ব্যাংক যেই মুদ্রাটা ইস্যু করে সেটাই কিন্তু অর্থ। অর্থ ছাড়া কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা ব্যবস্থাপনা কাজের চিন্তা করা যায় না। অর্থ ব্যবস্থাপনার প্রাণস্বরূপ। সো আমরা অর্থ ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারবো না। প্রয়োজনীয় অর্থ যথাসময়ে সংগ্রহ, অর্থের কার্যকর ব্যবহার, এর যথাযথ পরিচালনা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। তো অর্থ আমাদের ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই অর্থ সঠিকভাবে ব্যবহারের ফলে প্রতিষ্ঠানের সাফল্য নিহিত থাকে। এরপর যেই এমটা দেখব সেটা হচ্ছে মার্কেট। ব্যবস্থাপনা বিভিন্ন উপায় উপকরণের মাধ্যমে কি পণ্য বা সেবা উৎপাদন করে। আর এই পণ্য বা সেবা কাদের জন্য উৎপাদন করে? পণ্য বা সেবাটা উৎপাদন করে ক্রেতা বা প্রকৃত ভোক্তার জন্য। আর এর জন্য কি প্রয়োজন? বাজার। বাজার হলো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থান বা এলাকায় কোনো পণ্য বা সেবার বিদ্যমান ও সম্ভাব্য চাহিদার সমষ্টি। ব্যবসায়িক গঠনে একজন দক্ষ উদ্যোক্তা সহজেই পুঁজি ও স্বয়ংক্রিয় উন্নত যন্ত্রপাতির সাহায্যে কে পণ্য উৎপাদন করে তার বিক্রির জন্য একটি সুগঠিত বাজার আশা করে। আর এই বাজারের উপর ব্যবস্থাপনা বা ব্যবস্থাপকের যে উদ্দেশ্য বা লক্ষ্য, মুনাফা অর্জন বা সর্বোচ্চ সাফল্য অর্জন, সেটা নির্ভর করে এই মার্কেটের উপর। সুগঠিত বাজার না হলে কি আমাদের যে উদ্দেশ্যটা সেটা ব্যাহত হবে। তো মার্কেট বা বাজার ব্যবস্থাপনার উপকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। এরপর সর্বশেষ 6 নাম্বার অর্থাৎ মেথড, পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কার্য সম্পাদনের জন্য গৃহীত কার্যক্রমকে পদ্ধতি বলে। কার্য সম্পাদনের জন্য গৃহীত কার্যক্রমকে পদ্ধতি বলে। আসো কখন কোন পদ্ধতি ব্যবহার করে বা কিভাবে
নিম্ন সময়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করব, সেটাই হচ্ছে পদ্ধতি। পদ্ধতি যতটা ফলপ্রসূ হবে ততটাই আমাদের ব্যবস্থাপনা কাজ সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ যা জানলে একটু আবার বলে আসি, সেটা হচ্ছে ব্যবস্থাপনার উপকরণ সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম। এর হচ্ছে 6M এর ধারণা দিয়েছে কে? টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন। এখন সেই 6M এর আমরা জেনে গেছি: ম্যান, ম্যাটেরিয়ালস, মেশিন, মানি, মার্কেট অ্যান্ড মেথড। সো তোমরা একটু বই নিয়ে দেখলেই তোমরা বুঝে যাবে। শিক্ষার্থীরা, এখন যেটা আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী। আসো, ব্যবস্থাপনার কার্যাবলী, ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যাবতীয় কার্যাবলী কিন্তু এই কার্যাবলীর মাঝেই আমরা দেখতে পাবো। অর্থাৎ যেই কাজগুলো আমরা সম্পাদন করব সেগুলো নিয়ে আলোচনা করব। এখন আসো দেখি যে ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যে আমরা কি আলোচনা করব। প্রথমেই ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যে পড়ছে পরিকল্পনা, পরে পড়ছে সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্বদান, নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার সার্বিকভাবে কার্যাবলী আমরা এভাবেই দেখতে পাই। বিভিন্ন মনীষী ব্যবস্থাপনাবিদ বিভিন্নভাবে ব্যবস্থাপনার কার্যাবলী দেখিয়ে থাকলেও আমরা সার্বিকভাবে সকলের মাঝে যেই কমন বিষয়গুলো দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো হচ্ছে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্বদান এবং হচ্ছে নিয়ন্ত্রণ। এখন আসো আমরা এ সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নিই। পরিকল্পনা। ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজ হলো পরিকল্পনা করা। পরিকল্পনা হচ্ছে এমন একটি বিষয় যা হচ্ছে ভবিষ্যতে কি করতে হবে তার আগাম রূপরেখা নির্ধারণ। ভবিষ্যতে কি করা হবে তা আগে থেকেই ঠিক করা হচ্ছে পরিকল্পনা। ব্যবস্থাপনার প্রক্রিয়ার প্রথম কাজ হলো এই পরিকল্পনা। পরিকল্পনা যদি সঠিক হয় তাহলে আমাদের কাজটা অনেকাংশে সফলতা অর্জনে এগিয়ে যায়। এখন এই পরিকল্পনা ব্যবস্থাপনা কাজের ভিত্তি। এই আমরা দেখেছি এই যে আমরা বিভিন্ন ধরনের বড় বড় দালান কোঠা দেখতে পাচ্ছি। এই দালান কোঠার কিন্তু একটা বেসমেন্ট থাকে, পাইলিং করা হয়। ওই ভিত্তিটা যদি আমাদের শক্ত না হয় আমাদের বিল্ডিংটা নড়বড়ে হয়ে যাবে। তো প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে ব্যবস্থাপনা কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পরিকল্পনা, যেটা আমাদের ভিত্তিরূপে কাজ করে। পরিকল্পনা তাই সঠিকভাবে প্রণয়ন করতে হয় একজন ব্যবস্থাপককে। পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থাপনার অন্যান্য কাজ ধারাবাহিকভাবে সম্পূর্ণ হয়। একজন ব্যবস্থাপক পরিকল্পনা করার পর যে কাজটি করে এরপর বা সংগঠিত করে সেটা হচ্ছে সংগঠন। আসো এবার ব্যবস্থাপনার দ্বিতীয় কাজটি সম্পর্কে জানো, সেটি হচ্ছে সংগঠন। গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকরণাদি সংগঠিত ও কাজে লাগানোর উপযোগী করাকেই সংগঠন বলে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে কখন কোন উপায়ে কতটুকু মূলধন ব্যবহার করা হবে বা কতটুকু শ্রম দেওয়া হবে বা কতটুকু ভূমি ইউজ করা হবে এগুলো সংগঠনের মাধ্যমে নির্ধারণ করা হয়। সুসংগঠিত বা পরিকল্পনার পর যদি সংগঠন বা অর্গানাইজেশন যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু ব্যবস্থাপনার কাজ ব্যাহত হবে। অর্থাৎ বলতে পারি সংগঠন হচ্ছে
প্রতিষ্ঠানের বিভিন্ন উপায় উপকরণের সঠিক ব্যবহার বা কাজে লাগানোর কৌশল। পরিকল্পনার পর সংগঠন এরপর যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে কর্মী সংস্থান। ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো কর্মী সংস্থান। একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের জন্য সর্বোপরি পরিকল্পনা করেন, তারপর সংগঠন করেন, তারপর কি আমাদের ব্যবস্থাপকের প্রতিষ্ঠানের জন্য ব্যবস্থাপক কর্মী সংস্থান করেন। কর্মী সংস্থান কি? প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় জনশক্তি নিয়োগদানই হচ্ছে কর্মী সংস্থান, অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য শ্রমশক্তি বা কর্মী নিয়োগ দানকেই কর্মী সংস্থান বলে। কারণ একটি প্রতিষ্ঠান কর্মী ছাড়া চলতে পারে না। কর্মীর মাধ্যমে প্রতিষ্ঠান তার কার্যগুলোকে সঠিকভাবে সম্পাদন করতে হবে। সঠিক ও যথাযথভাবে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে নিয়োগদানের মাধ্যমে ব্যবস্থাপক এক দক্ষতার পরিচয় দেন এবং সঠিকভাবে কর্মসংস্থান করে থাকেন। এরপর কর্মী সংস্থানের পরে ব্যবস্থাপকের যে কাজগুলো দেখি ব্যবস্থাপনার, সেটা হচ্ছে নেতৃত্ব দান। নেতৃত্ব কি? আমরা দেখেছি যে কেউ যে কোনো সময় সবাই আসলে নেতৃত্ব দিতে পারে। ব্যবস্থাপকের নেতৃত্ব দান একটি গুরুত্বপূর্ণ গুণাবলী। সবাই যদি নেতৃত্ব দিতে পারত তাহলে কিন্তু সবাই ব্যবস্থাপনায় সফল হতে পারত। একজন যোগ্য ব্যবস্থাপক কি পারেন? যথাযথ নেতৃত্ব দিতে। এখন সঠিক সময়ে প্রতিষ্ঠান কখন, কী উপায়ে বা কতটুকু দক্ষতার সাথে আমাদের ব্যবস্থাপনা কার্যগুলিগুলো সম্পাদন করবে, সেগুলো ব্যবস্থাপনার নেতৃত্বের উপর ডিপেন্ড করে। ব্যবস্থাপক কখন প্রতিষ্ঠানে উৎপাদন করতে বলবে বা উৎপাদনের কাঁচামাল কোথা থেকে হবে, কর্মীদের সে বিষয়ে নির্দেশনা, প্রতিষ্ঠানের ফলাফল আশারূপ হচ্ছে কি না, আর আশামূলক না হলে কেন হচ্ছে না, এইসব ত্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন। তাই নির্দেশনা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। নির্দেশনা হচ্ছে নেতৃত্ব একটি অংশ। নেতৃত্ব দানে একজন ব্যবস্থাপক নির্দেশনা দিয়ে থাকেন, প্রেরণা দিয়ে থাকেন, সমন্বয় সাধন করে থাকেন। একজন ব্যবস্থাপক যখন নেতৃত্ব দিবেন তখন এই 3 ধরনের কাজ করে থাকেন। কি করে? আসো দেখি। নির্দেশনা, প্রেরণা এবং সমন্বয় করে থাকেন। নির্দেশনা তো জানলাম, কিভাবে কখন কি করবে তা সম্পর্কে পথ দেখানোই হচ্ছে নির্দেশনা। প্রেরণা কি? প্রেরণা হচ্ছে কর্মীরা কাজ করে প্রতিষ্ঠানে, এমন দেখা যায় যে প্রতিষ্ঠানে কাজ করতে করতে শ্রমিকরা মনোবল হারিয়ে ফেলে। তো ব্যবস্থাপক এই মনোবল ফিরিয়ে আনার জন্য কর্মীদেরকে প্রেরণা দিয়ে থাকে। প্রেরণা হচ্ছে কর্মীদেরকে মনোবল বৃদ্ধির একটি উপায়, যার মাধ্যমে কর্মীরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তাদের কাজগুলো করে এবং যথাযথভাবে করে, যেটা প্রতিষ্ঠানের জন্য কাম্য। এরপর কি? ব্যবস্থাপক নেতৃত্ব দানের মাধ্যমে একটি কাজ করেন, সেটা হলো সমন্বয় সাধন। আমি বলেছি ব্যবস্থাপনা কাজের ক্ষেত্রে বিভিন্ন বিভাগ থাকে। বিভিন্ন বিভাগে যে কাজগুলো হয় সেই কাজগুলোর মধ্যে যেই অভ্যন্তরীণ যোগাযোগ বা সমন্বয় সাধন করে, সেটাই হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় সাধন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নেতৃত্ব দানের মাঝে এই কাজগুলো ব্যবস্থাপক করে থাকেন। সর্বশেষ ব্যবস্থাপনার কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। আসো নিয়ন্ত্রণ বলতে কি বুঝি? প্রতিষ্ঠানে পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে কি না তার চিহ্নিত করা হচ্ছে নিয়ন্ত্রণ। পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে কি না বা
আমাদের যেটা আশা করেছি সেইটা রেজাল্ট আসছে কিনা, যতটুকু প্রতিষ্ঠানে সফলতা দরকার সেটা আমরা পাচ্ছি কিনা, সেটাই হচ্ছে ব্যবস্থাপক খতিয়ে দেখেন। আর যদি না আসে তাহলে এটা কেন হচ্ছে না, আর না হওয়ার পেছনে যে যে কারণগুলো সেগুলো সংশোধন করেন। সংশোধনী ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থাপক এই নিয়ন্ত্রণ কাজ করে। পরিকল্পনা আর নিয়ন্ত্রণ খুবই পরিকল্পনা যেমন একটি ব্যবস্থাপকের কাজের প্রাণস্বরূপ, আর নিয়ন্ত্রণও ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। তো শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ব্যবস্থাপনার কার্যগুলি সম্পর্কে জানলে। তো আসো আজ ব্যবস্থাপনার কার্যগুলিটা আবার একটু দেখে নিই। ব্যবস্থাপনার কার্যগুলির ভিতরে কী আছে? পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্বদান, নিয়ন্ত্রণ। আমরা এই বিষয়গুলো একটু বইয়ের সাথে মিলিয়ে পড়ব ইনশাল্লাহ। তোমরা শিক্ষার্থীরা বুঝে যাবে। আর আজ যা পড়লাম আসো একটু সংক্ষেপে দেখে আসি। আজকে আমরা কি পড়লাম? কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টে আমরা কি পড়েছি? ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার গুরুত্ব, ব্যবস্থাপনার উপায় উপকরণগুলো, আর জেনেছি ব্যবস্থাপনার কার্যগুলি সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আগামী দিনের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। স্টে এট হোম। আল্লাহ হাফিজ।